বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের সাথে সেকেন্ড ইয়ার নন মেজরের প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্সের ক্লাস নিচ্ছিলাম। গত ক্লাসে আমরা এর আগেও আমাদের 2-3টে ক্লাস হয়েছে। গত ক্লাসে আমরা টেস্টের বিভিন্ন যে টেস্ট স্ট্যাটিস্টিকের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং তোমাদের আমি বারবার নোটিস করেছি যে ভালোভাবে যদি তোমরা অ্যাপ্লিকেশনগুলো না মনে রাখতে পারো তাহলে কিন্তু কোন টেস্টটা কখন অ্যাপ্লাই করবে সেটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো যার কারণে তোমাদের আমি আবারও বলছি, কখন কোন টেস্ট ইউজ করবে সেই অ্যাপ্লিকেশনগুলো তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং লিখে লিখে এটা একটু পড়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে ওই যে টি টেস্ট কখন আমরা ইউজ করছি, কাই স্কোয়ার কখন, জেড টেস্ট কখন, এই জিনিসগুলোই তোমাদের একটু মনে রাখতে হবে। তো চলো যাই, আমরা আজকে কি করব সেটা একটু আমরা স্লাইড শেয়ার দিচ্ছি। গত ক্লাসে আমরা বলেছিলাম এই যে টেস্টের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আলোচনা করেছিলাম এবং সেই সাথে আমরা এগুলোও বলেছিলাম যে সিঙ্গেল মিন টেস্টটা আমি এন্ট্রান্সটা নিয়ে নেই, সিঙ্গেল মিন টেস্টটা আমরা টি টেস্টের মাধ্যমেও করতে পারি এবং এটা আমরা জেড টেস্টের মাধ্যমেও করতে পারি। এবং জেড টেস্টের মাধ্যমে আমরা যখন করি তখন আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল, আর টি টেস্টের মাধ্যমে যখন করি সেটারও কিছু ক্রাইটেরিয়া ছিল এবং সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যদি আমার স্যাম্পলটা স্মল হয়, দ্যাট মিন্স আমাদের এন যদি লেস দেন 30 হয় এবং তার যদি পপুলেশন ভ্যারিয়েন্সটা অর্থাৎ সিগমা স্কোয়ার, দ্যাট মিন্স প্যারামিটার যদি আমার আননোন হয়, অজানা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা টি টেস্ট করব। ঠিক আছে, এই সিঙ্গেল মিনই, ঠিক আছে, আমাদের ইয়েটা কি সিঙ্গেল পপুলেশন মিন। ওকে, সিঙ্গেল পপুলেশন মিন টেস্ট করার জন্য আমরা দুটো অপশন পেতে পারি, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে টি। তাহলে কখন আমরা জেড করব, কখন টি করব? যেহেতু এখানে প্রথমে স্মল স্যাম্পলের কথা বলেছে সেই কারণে আমরা এই প্রথমে এই শর্তটা দিলাম, সেটা হচ্ছে যদি আমার স্যাম্পল সাইজ ছোট হয় এবং সিগমা স্কোয়ার যদি আমার আননোন থাকে সেই ক্ষেত্রে আমরা টেস্ট করব টি। ওকে, আবার যদি এমন হয় আমার স্যাম্পল সাইজ স্মল কিন্তু সিগমা স্কোয়ারটা নোন, এটা যদি আমাদের নোন হয় সেই ক্ষেত্রে আমার টেস্ট হয়ে যাবে জেড টেস্ট। ওকে, তাহলে আমরা দেখলাম যে স্মল স্যাম্পলের জন্য আমরা কখন টি করব, কখন জেড করব। তো যদিও টি টেস্টটাকে স্মল স্যাম্পল টেস্ট বলে, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমার টি করব আমরা তখনই যদি আমার পপুলেশন ভ্যারিয়েন্সটা আননোন থাকে এবং স্মল সাইজটা স্যাম্পল সাইজটা ছোট থাকে, স্মল থাকে, দ্যাট মিন্স এন লেস দেন 30 হয়, সেই ক্ষেত্রে আমরা টি করব। আর যদি লার্জ স্যাম্পল সাইজ হয়, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে এন যদি আমাদের গ্রেটার দেন 30 হয়, এন গ্রেটার দেন 30 যদি হয় সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে জেড করতে পারি। সেই ক্ষেত্রে আমার সিগমা স্কোয়ার নোন হোক আর আননোন হোক, যে কোনো কেসের ক্ষেত্রে আমরা জেড টেস্ট করতে পারি। নোন হলে তো করবই, আর যদি আননোনও হয় তাহলেও আমরা এটা জেড টেস্ট করতে পারি। ওকে, তাহলে চলো যাই, আমরা আসলে আমাদের থিওরিটিক্যালি আমরা কিভাবে এটাকে সেট আপ করবো সেটা একটু দেখে আসি। আমি একটু মুছে নিলাম। আমরা একটু আবারও বলছি, কখন টি করলাম কখন জেড করলাম, দুটোই কিন্তু আমাদের সিঙ্গেল মিন টেস্টের জন্য। ওকে, এখন আসো যে যখন আমার এই যে পপুলেশনটা আমার নর্মাল হবে, ভ্যারিয়েন্সটা নোন হবে ফর স্যাম্পল সাইজ, এনি স্যাম্পল সাইজ, ভ্যারিয়েন্স যদি আমার নোন থাকে সেই ক্ষেত্রে আমার যে কোনো স্যাম্পল সাইজের জন্যই আমি কিন্তু জেড টেস্ট করব। ঠিক আছে, এটা তোমাদের আগেও বলেছি। তাহলে এখানে দেখো, suppose x1 x2 up to xn be a random sample of size n drawn independently from a normal population with mean mu and variance sigma square। তাহলে আমাদের যদি x1 x2 up to xn আমাদের যদি একটা n সংখ্যক স্যাম্পল সাইজ হয় যেটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি ড্র করেছি একটা নর্মাল পপুলেশন থেকে, যার মিন হচ্ছে মিউ এবং ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার,
সেই ক্ষেত্রে আমাদের এই যে ভ্যারিয়েবলটা অর্থাৎ এক্সটা এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যার মিন হচ্ছে মিউ, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। আর স্যাম্পল মিনটার ডিস্ট্রিবিউশনটাও নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, সেই ক্ষেত্রে তার মিন হবে মিউ এবং ভ্যারিয়েন্স হয়ে যাবে সিগমা স্কয়ার বাই এন। এটা হচ্ছে মিনের ডিস্ট্রিবিউশনটা। ওকে, এখন আসো সেই ক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা কিভাবে কনসিডার করব বা লিখব, এটা আমি আগেও তোমাদের বলেছি যে 1 নম্বরে আমাদের নাল হাইপোথিসিস তো থাকবে মিউ ইজ ইকুয়াল টু মিউ নট। মিউ নট যখন আমাদের কোনো স্পেসিফিক ভ্যালু থাকবে না, দ্যাট মিনস থিওরিটিক্যালি যখন থাকবে, তখন সেটাকে আমরা মিউ নট দিয়ে ডিফাইন করব। আর যখন আমার ম্যাথ প্রবলেম সলভ করতে হবে, সেই ক্ষেত্রে আমার মিউর ভ্যালুটা দেয়াই থাকবে, সেই ক্ষেত্রে আমরা মিউটা এখানে বসিয়ে দিব। ওকে, অল্টারনেটিভ হাইপোথিসিস আমার 3টা ধরন হতে পারে, আমি এর আগেও আলোচনা করেছি। একটা হচ্ছে মিউ নট ইজ ইকুয়াল টু মিউ টু, দ্বিতীয়টা হচ্ছে মিউ গ্রেটার দেন মিউ টু, অ্যান্ড থার্ড হচ্ছে মিউ লেস দেন মিউ টু। আমরা এগুলো আলোচনা করেছি। মিউ নট ইজ ইকুয়াল টু মিউ টু হলে সেটা হচ্ছে আমাদের টু টেল টেস্টের জন্য, গ্রেটার দেন মিউ নট রাইট টেলের জন্য এবং সেটা ওয়ান টেল, এবং লেস দেন মিউ নট হলে সেটা লেফট টেল এবং সেটাও ওয়ান টেল। ইন দ্যাট কেস আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে কি জেড টেস্ট, কারণ আগেই বলেছি সিগমা স্কোয়ারটা যেহেতু আমাদের নোন, সেই ক্ষেত্রে আমাদের এই জেড টেস্টের টেস্ট স্ট্যাটিস্টিকটা আমরা লিখব এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। দ্যাট মিনস এটা কিন্তু উপরেটা তোমরা একটু খেয়াল করে দেখবে, এটা দ্যাট ইজ ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স বিটুইন প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক। এই প্যারামিটার হচ্ছে আমাদের মিউ, পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা, আর হচ্ছে স্ট্যাটিস্টিকটা হচ্ছে আমাদের স্যাম্পলের যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটিভ ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক। তার মানে এই যে প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক এ দুটোর যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে আমাদের উপরে থাকবে, আর নিচে হবে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এই যে মিন যেটা, সেই স্যাম্পল মিনের যে স্ট্যান্ডার্ড এরর সেটাকে আমরা বসাবো নিচে, হুইচ ইজ সিগমা বাই রুট এন, যেটা আমরা বলতে পারি সিগমা বাই রুট এন। ওকে, এরপরে আমাদের দেখো আমরা যখন স্টেপসগুলোর কথা আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমরা বলেছি যে আমাদের নাল হাইপোথিসিসের ধরবো, তারপরে অল্টারনেটিভ ধরবো, এরপরে হচ্ছে আমার স্যাম্পল সাইজ এবং নাল হাইপোথিসিস, এই দুটোর উপর ডিপেন্ড করে আমার একটা টেস্ট স্ট্যাটিস্টিক ফর্ম করব আমরা। তো আমরা টেস্ট স্ট্যাটিস্টিকও লিখে ফেললাম। এখন এই টেস্ট স্ট্যাটিস্টিক থেকে নিশ্চয়ই আমরা একটা টেস্ট ভ্যালু পাবো। তো সেই এখানে নিশ্চয়ই একটা আমাদের কি থাকবে, একটা ক্যালকুলেটেড ভ্যালু আমাদের থাকবে, যেটাকে আমরা টেস্ট ভ্যালু বলতে পারি। সেই টেস্ট ভ্যালুর এগেনস্টে আমরা একটা টেবিল থেকে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা একটা ডিসিশনে পৌঁছাবো। ওকে, এখন দেখো সাপোজ দ্য লেভেল অফ সিগনিফিকেন্স ইজ আলফা। আমরা এই লেভেল অফ সিগনিফিকেন্স নিয়েও তোমাদের আলোচনা করেছি যে এখানে আলফা আলফা 5% হতে পারে, 1% হতে পারে। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের কোনো কিছু দেয়া নাই এবং এটা যেহেতু আমরা থিওরিটিক্যালি লিখবো, সেই ক্ষেত্রে আমরা এখানে লেভেল অফ সিগনিফিকেন্সটাকে আলফা হিসেবে ডিফাইন করছি। যদি আমার we define alpha by 2 from a standard normal integral table by using uh, by using uh, by using p of mod z greater than alpha by 2, ঠিক আছে, is equal to alpha by 2, ঠিক আছে, which is rejected by null hypothesis if the absolute observed value of z is greater than alpha by 2. that means আমাদের যদি এখান থেকে টু টেলের কথা চিন্তা করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্যালকুলেটেড ভ্যালু যেটা আমরা পাবো, সেই ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করব কি, এই যে টেস্ট টেবিল থেকে যে ভ্যালুটা আমরা পাবো, দ্যাট ইজ আলফা বাই 2, যেটা সেই আলফা বাই 2 এর সাথে আমরা কনসিডার করব। তোমরা কিন্তু আমি আগের ক্লাসেও দেখিয়েছিলাম যে জেড এর যে 4টা মান মনে রাখার কথা বলেছিলাম, সেই 4টা মান তোমরা একটু মনে রাখবা। যে সাধারণত 5%-এ আলফা বাই 2 এর মানটা হয় 1.96। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি এই টেবিল ক্যালকুলেটেড মানটা যদি 1.96 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা হাইপোথিসিসটাকে কি করতে পারি, রিজেক্ট করতে পারি। দ্যাট মিনস পি অফ মড জেড গ্রেটার দেন আলফা বাই 2 যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, হাইপোথিসিসটাকে রিজেক্ট করব, আদারওয়াইজ আমরা এটাকে একসেপ্ট করব। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো ফর দ্য সেকেন্ড কেস, এটা টু টেলের জন্য ছিল। সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেকেন্ড কেসের ক্ষেত্রে কিন্তু আমরা আর আলফা বাই 2 বলবো না, কারণ হচ্ছে
আমরা এটা গত ক্লাসে ডিফাইন করেছি, যদি ওয়ান আলফা বাই টু কখন বলবো আমরা, যদি আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা টু টেল টেস্ট হয়। টু টেল টেস্ট হলে সেই ক্ষেত্রে আমি একটু আবারও বলছি, আমাদের ক্রিটিক্যাল রিজিয়নটা কি হয়ে যায়, দুই পাশে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই যে এদিকে একটা ক্রিটিক্যাল রিজিয়ন, এদিকেও একটা ক্রিটিক্যাল রিজিয়ন, মাঝখানে হচ্ছে আমাদের 0 to, এটা প্লাস ইনফিনিটি, আর এদিকে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি। ধরো এখানে 1.96, এটা আমাদের 5% লেভেল অফ সিগনিফিকেন্সের ক্ষেত্রে এদিকে হয়ে যাবে আমার এখানে -1.96। ওকে, তাহলে এটা গেল টু টেল টেস্টের কথা। তো যদি আমাদের পরেরটাতে আমরা সেকেন্ড ইয়েতে কি বলেছি, ওয়ান টেল টেস্ট, সেটা জেড গ্রেটার দেন জেড আলফা, অর্থাৎ জেড এর যে টেবিল মানটা পাবো আমরা, সেটা কিন্তু সরাসরি দেখো আলফাই থাকবে। 5%-এর ক্ষেত্রে ওয়ান টেলের ভ্যালুটা আমরা দেখব, অথবা যদি 1% হয় সেই ক্ষেত্রেও আমরা ওয়ান টেলের ভ্যালুটাই দেখব। যদি দেখো যে আমরা যে ক্যালকুলেশন করে যে মানটা পেয়েছি সেই মানটা আমার এই টেবিল মানের চেয়ে বড় হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হাইপোথিসিসটাকে কি করব, রিজেক্ট করব। ঠিক আছে, উই অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস ইফ দ্য অবজার্ভড ভ্যালু অফ জেড is greater than z alpha, which is z alpha, z alpha is the table value, যেটা আমরা টেবিল থেকে পাবো। থার্ডলি আমরা চিন্তা করি যে যখন আমাদের এটা ছিল কি গ্রেটার, যেহেতু সেটা হচ্ছে রাইট টেল টেস্টের জন্য, একই জিনিস সেটা হচ্ছে আমরা কনসিডার করব লেফট টেলের জন্য। যদি আমার ভ্যালুটা দেখা যায় মাইনাস আসে, তাহলে আমরা কনসিডার করব মাইনাস পোর্শনে, অর্থাৎ 0 থেকে এই পোর্শনে এই সাইডে থাকবে আমার রিজেকশন রিজিয়নটা। ওকে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা আসলে আমরা দেখব জেড এর ক্যালকুলেটেড ভ্যালুটা কোয়ান্টিটিভলি এই টেবিল ভ্যালুর চেয়ে বড় কিনা। ঠিক আছে, কোয়ান্টিটিভলি, অর্থাৎ আমি এখানে তোমাদের বলছি একটু বোঝার জন্য, সেটা হচ্ছে তুমি জেড এর ক্যালকুলেশন করে পেয়েছো, দ্যাট মিনস মড জেড যেটা, সেটা মড জেড যদি আমি পেয়ে যাও 2.36, ঠিক আছে, ধরলাম এটা -2.36 ধরলাম, -2.36, আর তোমার জেড এর ইয়েটা হচ্ছে কত এই মুহূর্তে, আচ্ছা এই যেটা 2.5 বোধ হয়, 2.54 হয়, এটা তোমাদের একটু দেখে নিবা আবার, আমি বলছি জেড এর টেবিল ভ্যালুটা, এটা সরি মড না, এটা হচ্ছে আমরা ইয়েটা বলি তোমাদের টেবিলের মানটা, যেটা জেড আলফাটা, ঠিক আছে, সে আলফাটা যদি এমন হয় যে আলফার মানটা এটার চেয়ে কি হবে, আলফার মানটা এটার চেয়ে যদি বড় হয়, তাহলে তো একসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এটা মাইনাস হোক বা প্লাস, এটা যদি মাইনাস হয় তুমি সংখ্যার দিকে চিন্তা করবে। এটা যদি তোমার এমন হতো যে ধরো 2 বা 3 সামথিং লিখলাম, আমরা এটা লিখলাম হচ্ছে 3.-3.56, ঠিক আছে, তাহলে সেই দিক থেকে আমার জেড এর ভ্যালুটা যদি আমার এমন হয়, টেবিল মানটা আমার আসছে 2.54, তাহলে আমি চিন্তা করব সংখ্যার দিক থেকে কিন্তু এটা বড়, এই ডিজিটের দিকে মাইনাস কনসিডার করবো না। মাইনাস আমরা কিভাবে কনসিডার করবো, মাইনাস যেহেতু আমার মাইনাস পোর্শনে আমি দেখবো, সেই ক্ষেত্রে আমরা এটাকে তুমি একটু চিন্তা করো যে এইটা রিজেকশন রিজন, মাইনাস রিজেকশন মাইনাস এইখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমরা যদি কনসিডার করি 2.54, অর্থাৎ আমার এই যে ভ্যালুটা 2.54, এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালুটা। ঠিক আছে, যেটা আমাকে ক্রিটিক্যাল রিজিয়নটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আমার একসেপ্টেড রিজিয়ন, এটা হচ্ছে আমার রিজেকশন রিজিয়ন। তাহলে আমার এই যে টেবিল মানটা, যে ক্যালকুলেটেড মানটা কোন দিকে পড়ছে, মাইনাস এদিকে কোথাও একটা পড়ছে 3 সামথিং। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে এটা আমার কি হয়ে যাচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে। সো আমি আবারও বলছি, তোমরা দেখবা ভ্যালুটা কোয়ান্টিটিভলি সংখ্যাগতভাবে বড় কিনা, ক্যালকুলেটেড ভ্যালুটা সংখ্যাগতভাবে বড় কিনা সেটা দেখবা। ঠিক আছে, সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিবা। ওকে, সেটা ওয়ান টেলের জন্য হোক, টু টেলের জন্য হোক। ওকে, শুধু ওয়ান টেল টু টেলের মানগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা যে কোনটা তোমাদের ওয়ান টেল কোনটা টু টেল। ওকে, এখান থেকে দেখে তোমরা ডিসিশনটা নিয়ে নিবা। তো এখন আমি একটু দেখি একটা ম্যাথ প্রবলেমের কাছে চলে যাই। ম্যাথ প্রবলেম হলে তোমাদের দেখবা যে এটা কনসেপশনটা, এটা একটু আগে যেটা আমরা করেছি থিওরিটিক্যালি করেছি, এখন আমরা একটা প্রবলেম সলভ করব। সুতরাং আশা করছি তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। কি বলা আছে আমাদের প্রবলেমটাতে, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এ ফার্ম ক্লেইম দ্যাট হিজ ফার্ম প্রডিউস 110 আইটেমস অন অ্যাভারেজ ডেইলি। ওকে,
a random sample of 15 days give the following data set. তাহলে এরকম একটা 10টা ডেটা সেট 15 days এর একটা ডেটা সেট দেওয়া আছে। It is known that the number of items produced by the firm follows normal distribution with variance 300. Okay, কি বলছে, can we conclude at 5% level of significance that the average daily production of the item of that firm is 110 items, more than number B2 হচ্ছে more than 110 items and C হচ্ছে less than 110 items। তাহলে এখান থেকে আমরা দেখো, যদি আমরা বলি আমি একটু ইয়েটা নেই, আমাদের কি হচ্ছে দেখো, স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ হচ্ছে আমাদের 15, তার মানে n হচ্ছে আমাদের 15। ওকে, n হচ্ছে আমাদের, আরে n হচ্ছে আমাদের 15, লেখাই যাচ্ছে না, তাহলে এটা আমার 30-এর চেয়ে ছোট, তাই না, স্মল স্যাম্পলের জন্য। তো স্মল স্যাম্পলের জন্য আমার 15টা ডেটা দেওয়া আছে এবং ফার্মটা ক্লেম করছে কত তারা প্রডিউস করছে, ফার্ম প্রডিউস করছে 110টা আইটেম। ওকে, এটা কিন্তু ফার্ম ক্লেম করছে। তোমরা সবসময় হাইপোথিসিস কোনটা চিন্তা করবা, যেটা হোল পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করছে, তার মানে 10 দিনের প্রোডাকশন না, ফার্ম যেটা প্রডিউস করছে অন অ্যাভারেজ সে ডেইলি কত করছে, 110টা আইটেম প্রডিউস করছে, সুতরাং এটা হোল পপুলেশন সম্পর্কে একটা কমেন্ট করছে। দ্যাট মিনস এটা হয়ে গেল আমাদের কি, মিউ। তো মিউ হচ্ছে আমাদের পপুলেশন প্যারামিটার। আমার 110 আইটেম সম্পর্কে যে ওরা যেটা ক্লেম করছে সেটা ঠিক আছে কিনা সেটা আমরা টেস্ট করে দেখব। কত পার্সেন্ট লেভেল, 5% লেভেল। দ্যাট মিনস আলফা কত বলছে, আলফা হচ্ছে আমাদের 5। ওকে, 5%, দ্যাট মিনস 0.05, আলফা 5%। ওকে, আমাদের 3টা ধরনের টেস্ট করতে বলছে, 3টা ধরনে। একটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখান থেকে তুমি বুঝতে পারবা যে এটা অল্টারনেটিভ হাইপোথিসিসটা কোনটা কিরকম হবে। অ্যাকচুয়ালি এই যে এখানে যে 110 আইটেমস প্রডিউস করছে সেটার উপর বেসিস করে আমরা নালটা ডিসাইড করে ফেলতে পারবো যে মিউ সমান আমার কত, 110। এখন তোমার যেটা চিন্তা করবা যে অল্টারনেটিভটা তুমি কি রাখবা, যেহেতু এখানে বলা হচ্ছে যে সে 110 আইটেমস প্রডিউস করে কি না সেটা টেস্ট করো। সো এটার জন্য হবে আমাদের 2 টেল টেস্ট। আবার বলছে কি, নাম্বার B2-তে বলছে যে সে 110 আইটেমসের চেয়ে বেশি করে কিনা, সেটা কিন্তু 1 টেল হয়ে যাবে এবং সেটা গ্রেটার দেন হবে। এবং নাম্বার C-তে আসো, যে এখানে 110 আইটেমসের চেয়ে কম করে কিনা সেটা টেস্ট করতে বলছে, সুতরাং এটা হয়ে যাবে, এটাও 1 টেল হবে এবং সেটা লেস দেন ইয়ে হয়ে যাবে, 110 হয়ে যাবে। তো এখন আমরা সুতরাং কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে দেখো, it is known that the number of items produced by the firm follows normal distribution with variance 300। তার মানে হচ্ছে কি, এই যে প্রোডাকশনে যে যাচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে এটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করছে, নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং তার ভ্যারিয়েন্সটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম যে আমার স্যাম্পল সাইজটা যদিও ছোট কিন্তু আমার পপুলেশন ভ্যারিয়েন্সটা আমার দেয়া আছে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, এটা স্যাম্পল ভ্যারিয়েন্সটা, এটা কিন্তু পপুলেশন ভ্যারিয়েন্সটা দেওয়া আছে। ঠিক আছে, কারণ এখানে বলছে the number of item produced by the firm follows normal distribution with variance হচ্ছে 300। সুতরাং বুঝতে হবে এটা তোমার হচ্ছে কিসের ভ্যারিয়েন্স, এটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স। দ্যাট মিনস ইট ইজ সিগমা স্কোয়ার। সো যেহেতু আমাদের সিগমা স্কোয়ারটা নোন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা কোন টেস্টে যাব, সেটা আমাদের জেড টেস্ট হয়ে যাবে। তো চলো আমরা এখন যাই, আমাদের একটু মুছে নেই জিনিসটা, না হলে তোমাদের পরে ডিস্টার্ব হবে। ওকে, আমরা দেখি, এখন আমরা দেখি যে আমাদের কি করতে হচ্ছে। দেখো স্টেপস 1-এ যদি আমরা যাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ আমি এগুলো আর ডিসকাস করছি না, আমি সরাসরি এখান থেকে চলে আসছি। প্রথমেই হচ্ছে আমার নাল হাইপোথিসিসটা আমরা ধরবো, সেটা হচ্ছে এত কিছু তোমাদের লিখতেও হবে না, তোমরা জাস্ট এখান থেকে স্টার্ট করলেই হয়ে যাবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সেট আপ দ্য নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। সো উই ক্যান ফর্মুলেট এ নাল হাইপোথিসিস হুইচ ইজ H naught mu is equal to 110। তো প্রথমটার জন্য আমরা ধরে নিচ্ছি অল্টারনেটিভ হাইপোথিসিস এইচ এ অর H1ও ধরতে পারো, মিউ নট ইজ ইকুয়াল টু 110। আর লেভেল অফ সিগনিফিকেন্স তোমাদের দেওয়া আছে। সো এখন তুমি যে কথাটা বলবা, যেহেতু স্যাম্পল সাইজ
has taken from a normal distribution, normal population with known variance, though sample size is small, our appropriate test statistic will be Z. যে আমাদের যদিও পপুলেশনটা নর্মাল পপুলেশন নেওয়া হয়েছে যার ভ্যারিয়েন্সটা হচ্ছে নোন, কিন্তু যদিও আমাদের স্যাম্পল সাইজটা ছোট, লেস দেন 30, তারপরেও আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে জেড। জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট এন, which is follows normal standard normal distribution with mean 0 and variance 1. তো এখান থেকে দেখো এখানে আমাদের কোনটা কি জিনিস সেটা আমরা একটু বলে দিয়েছি। এটা তোমরা জানো যে এখানে এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, মিউ হচ্ছে আমাদের পপুলেশন মিন, সিগমা হচ্ছে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এন হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ, আর সিগমা বাই রুট এনটাকে আমরা সরাসরি স্ট্যান্ডার্ড এরর হিসেবে ডিফাইন করতে পারি। ওকে, তাহলে আমাদের যে ভ্যালুগুলো সেগুলো আমরা আসলে এখানে বসাবো। ওকে, আর 5% লেভেল অফ সিগনিফিকেন্সের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমাদের যে 5% লেভেল অফ সিগনিফিকেন্সের ক্ষেত্রে জেড এর টু টেল টেস্টের ভ্যালু যেটা, অর্থাৎ জেড আলফা বাই 2 অ্যাট লেভেল অফ 5%, এটা হচ্ছে প্লাস মাইনাস 1.96, 1.96। ওকে, এটা তোমরা মাথায় রাখবা, মনে রাখবা। ওকে, এই ভ্যালুটা তোমাদের কিন্তু অবশ্যই একটু মনে রাখতে হবে, তাহলে তোমাদের জন্যই সুবিধা হবে। ওকে, 1.96 আমি একটু আবারও লিখে দিই, সরি 1.96, এটা 9, এটা হলো আমাদের 6। ওকে, এখন দেখো তাহলে আমাদের যে ক্যালকুলেশন আমরা করব এখানে মানগুলো যখন বসাবো, বসানোর পরে যদি দেখি আমার এই ভ্যালুটা এই 1.96 এর চেয়ে বড়, তাহলে আমরা হাইপোথিসিসটাকে বাতিল করব। তো এই জায়গাটায় আমি পরে আসি, আমি আগে যাই হচ্ছে আমার ক্যালকুলেশনটাতে। এখানে দেখো যে আমাদের এই ছিল আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক, এটাও তোমরা পরে দিলেই চলবে, এই এত কিছু এখানে না দিলেও চলবে। এক্স বারটা আমরা করেছি কোথা থেকে আমি একটু বলে দেই। এই যে আমরা স্যাম্পলগুলো পেয়েছি 110, তোমরা ছক নিয়েও ছক করেও করতে পারো, এমনি সরাসরিও করতে পারো। এখানে যে 15টা ডেটা সেট দেওয়া আছে, 15টা ডেটা দেওয়া আছে, যে ডেটা সেটটা দেওয়া আছে সেখানে 15টা ডেটা আছে, সেই 15টা যোগ করে 15 দিয়ে ভাগ করে আমরা কিন্তু আমাদের স্যাম্পল মিনটা পেয়ে গেছি। দেখো এখানে এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের সামেশন এক্স বাই এন, তো সেটা আমরা পেয়েছি সামেশন এক্স পেয়েছি কত 1786, আর এন আমরা জানি 15, তো এটা আমরা ভাগ করে পেয়ে গেছি 119.07। আর আমরা জানি মিউ সমান আমাদের কত 110, এবং সিগমাও আমরা জানি, সিগমাটা আমরা কত জানি, আমরা রুট 300 করব, তাহলে আমরা সিগমা স্কোয়ার হচ্ছে যেহেতু আমাদের 300, সুতরাং আমার লাগবে হচ্ছে সিগমা। এখানে আমাদের সিগমাটাও বের করা হয়েছে, একটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু রুট 300, এটার রেজাল্ট আসছে 17.32। তাহলে এখন দেখো যে এই যে মানগুলো আমি একটু এইটাই নিয়ে নিই, এই মানগুলো আমরা কিন্তু এখানে বসাবো। তার মানে এখানে আমরা বসাচ্ছি, দেখো এইখানে চলে আসো, এখান থেকে আমরা এই যে এক্স বারের যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসালাম, তারপরে মিউ এর যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসালাম, এরপরে আসো এই যে সিগমা বাই রুট এন, সিগমা কত 17.32 এখানে বসালাম, আর রুট এন আমাদের 15 চলে আসলো। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভ্যালু কত পেলাম 2.03। ওকে, 2.03 আমরা এটা কি পেয়েছি, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি। তাহলে এটা আমরা উই হ্যাভ টু কম্পেয়ার ইট উইথ টেবিল ভ্যালু, ঠিক আছে, আমরা এটাকে টেবিল ভ্যালুর সাথে কম্পেয়ার করব। দেখো এখানে আমরা যেটা পেয়েছি, it is found that the observed value of z is 2.03, which is greater than the right tail critical value 1.96। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এটা আমাদের বড় কার চেয়ে 1.96 এর চেয়ে। আমরা এখন একটু ড্রয়িং এ চলে যাই। এই হচ্ছে আমাদের, যদি আমরা চিন্তা করি আমাদের হলো এই হলো আমাদের, ঝামেলা হচ্ছে মাঝে মাঝে, এটা একটু, এই হলো আমাদের, দেখি আমরা একটু এইটা আমরা ড্র করলাম, এইটার ভ্যালুটা আমাদের কোথা থেকে শুরু, এটা মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি। ওকে, এইদিকে হলো আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা, এটা হলো আমার মাইনাস 1.96, আর এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু রাইট সাইডের যেটা সেটা হচ্ছে প্লাস 1.96। ওকে, 1.96, আর এখানে হচ্ছে আমাদের 0।
তাহলে এখান থেকে আমার রিজেকশন রিজিয়ন শুরু হয়েছে, এটা এদিক থেকেও আমার রিজেকশন রিজিয়ন শুরু হয়েছে। যেহেতু এটা টু টেল টেস্ট, সুতরাং এইখানে এইটা আমরা এমনি পেয়ে গেছি আলফা বাই 2 এর ভ্যালুটা টু টেল টেস্টের ক্ষেত্রে 1.96। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এটা আমাদের পজিটিভ ভ্যালু, সুতরাং আমরা কম্পেয়ার করব রাইট সাইডে। যদি এখানে আমাদের নেগেটিভ ভ্যালু থাকতো তাহলে এইটাই আমরা কম্পেয়ার করতাম রাইট সাইডে, লেফট সাইডে, সরি, ঠিক আছে, লেফট সাইডে কনসিডার করতাম, কারণ আমরা জেড এর ভ্যালু বলছি 5% ক্ষেত্রে আলফা বাই 2, এটা এটা আলফা না শুধু, এটা কিন্তু আলফা বাই 2, হ্যাঁ, আলফা বাই 2, জেড আলফা বাই 2, এইটার ভ্যালুটা হচ্ছে আমাদের 1.96। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা দেখা যাচ্ছে বড়, যেহেতু এটা টেবিল ভ্যালুর চেয়ে বড়, সুতরাং হাইপোথিসিসটা আমরা কি করছি, রিজেক্ট করছি, কারণ এটা কোথায় পড়ছে, ফলস ইন আপার ক্রিটিক্যাল রিজিয়ন। তাহলে এই ক্রিটিক্যাল আপার ক্রিটিক্যাল রিজিয়নে যেহেতু আমাদের স্যাম্পলগুলো পড়ছে, অবজার্ভ ভ্যালুগুলো পড়ছে, সো উই ক্যান রিজেক্ট দ্য হাইপোথিসিস। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে দেখিয়ে দিলাম যে কোন সাইডে পড়ছে। আমরা তারপরে বলছি সিন্স দ্য অবজার্ভ ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ফল ইন দ্য ক্রিটিক্যাল রিজিয়ন, সো উই ফল টু অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। সুতরাং আমরা বলতে পারি যে আমরা নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, আমরা উই হ্যাভ টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। কনক্লুশন ক্ষেত্রে আমরা বলছি যে যেহেতু আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করে দিলাম, সুতরাং আমরা কি ডিসিশনে আসতে পারি যে ওই যে ম্যানেজিং ডিরেক্টর ক্লেম করছে যে তাদের রুটিগুলো, সরি, তাদের প্রোডাকশনে যেটা অন এভারেজ তারা 110টা প্রডিউস করে, তার ক্লেমটা সত্য না, দ্যাট ইজ নট ট্রু। ওকে, আর হচ্ছে পি ভ্যালু দিয়ে আমরা এটাকে ডিসিশনে আসতে পারি, সেটা হচ্ছে আমাদের পি আসতেছে কত, পি প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন ইকুয়াল টু 2.03, এটার ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.212। যেহেতু এটা টু টেল টেস্ট, তো টু টেল টেস্টের কারণে এই ভ্যালুটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 0.0424। আর এটা দেখা যাচ্ছে কি 0.2424, এটা আমাদের ইয়ের চেয়ে কি হচ্ছে, that means the smallest level of significance at which the hypothesis may be rejected is approximately এত পার্সেন্ট। অর্থাৎ এইটা স্মলেস্ট লেভেল অফ সিগনিফিকেন্স যেহেতু, সুতরাং আমরা এখানে আমরা হাইপোথিসিসটাকে কি করতে পারছি, রিজেক্ট করতে পারছি, কারণ হচ্ছে 0.05 এর চেয়ে এটা কম হচ্ছে, ঠিক আছে, 0.05 এর চেয়ে যেহেতু এটা পি ভ্যালুটা আমার কম হচ্ছে, সো উই মে রিজেক্ট দ্য হাইপোথিসিস অ্যাপ্রক্সিমেটলি 4.34%। ওকে, এরপরে আসো, এটা গেল হচ্ছে আমার টু টেইলের জন্য। তো অল্টারনেটিভ হাইপোথিসিস দেখো এবারে, অল্টারনেটিভ নাল কিন্তু ঠিকই আছে, মিউ ইজ ইকুয়াল টু 110, অল্টারনেটিভ হয়ে গেল মিউ গ্রেটার দেন 110। আর এইখানে লেভেল অফ সিগনিফিকেন্সটা তখন কি হয়ে যাবে, সরি এটা মুছে দিই আমি একটু, লেভেল অফ সিগনিফিকেন্স আমাদের কিন্তু সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আলফা বাই 2 আর হবে না। ওকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আলফাটাই থাকবে। তো আলফা যদি থাকে, অর্থাৎ আলফার ভ্যালু নিয়েই আমরা কনসিডার করব, আলফা বাই 2 না, আলফা বাই 2 না হলে আমার কিন্তু এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। যদি আলফা বাই 2 হয় সেই ক্ষেত্রে ভ্যালুটা হবে 1.96। ওকে, আর আলফা বাই 2 হলে, সরি, আলফা শুধু আলফা হলে সেই ক্ষেত্রে আমার ভ্যালু হবে 1.64। তো টেস্ট স্ট্যাটিস্টিকতে কিন্তু সেম থাকবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের মিন টেস্ট করছি, সিঙ্গেল মিন, এবং সেই ক্ষেত্রে আমার স্যাম্পল সাইজটা ছোট, বাট ভ্যারিয়েন্সটা আমাদের নোন, যার কারণে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে জেড। ঠিক আছে, আগের মতোই হবে, আর কোনো কিছুই চিন্তা করার কিছু নাই। সেখানে আমরা কি করব, মানগুলো বসিয়ে দিব আগের মতো করে, বসিয়ে আমরা একটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে 2.0, কত পেলাম, 2.03 পেয়েছি মনে হয়, একটু আগে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, দেখো আবার এই যে এই ভ্যালু, এটা তো আর কোনো চেঞ্জ হয় নাই, 2.03 পেয়েছি। সো আমরা এখন বলতে পারি যেটা, এখান থেকে দেখো যে পি অফ জেড গ্রেটার দেন 0.05, কারণ এটা সরাসরি 0.05, পি অফ জেড গ্রেটার দেন 0.05 যেগুলো এত, এটা আমাদের ভ্যালুটা কত আসছে 1.645। তার মানে হচ্ছে আমার এই ভ্যালুটা যেটা আসছে 2.03, এটা এই 1.645 এর চেয়ে বড়, সো উই ক্যান রিজেক্ট আওয়ার হাইপোথিসিস। এখানে আমরা আবার মেনশন করছি যে যেহেতু আমাদের ক্যালকুলেটেড ভ্যালু অফ জেড আন্ডার নাল হাইপোথিসিস is 2.03, which is greater than 1.645, that is the observed value z lies in the rejected region.
তাহলে যেহেতু এটা আমাদের কোথায় পড়ছে, রিজেকশন রিজিয়নে পড়ছে, সুতরাং হাইপোথিসিসটাকে আমরা কি করতে পারি, রিজেক্ট করতে পারি। আর এই ক্ষেত্রে তোমরা যদি পি ভ্যালুর কথা কনসিডার চিন্তা করো, তাহলে এখানে আর 2 দিয়ে ভাগের কিছু নাই, সরাসরি আমরা পি অফ জেড গ্রেটার দেন 2.03, এটার যে ভ্যালুটা আমরা জেড টেবিল থেকে পেয়েছি, সেই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু 0.05 এর চেয়ে বড়, ছোট, 0.05টা বড়। সুতরাং এই ক্ষেত্রে আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারি। দ্যাট মিনস দ্য স্মলেস্ট লেভেল অফ সিগনিফিকেন্স at which the hypothesis may be rejected approximately এত। এই গেল হচ্ছে রাইট টেলের জন্য, ঠিক আছে। এবার আমরা লেফট টেলের জন্য আসি। লেফট টেলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মিউ লেস দ্যান ইকুয়াল টু আমাদের নাল হাইপোথিসিস কিন্তু আগের মতোই থাকবে, আর অল্টারনেটিভটা আমাদের চেঞ্জ হয়ে গেল, মিউ লেস দ্যান 110। সুতরাং সেই ক্ষেত্রেও আমাদের একই জিনিস থাকবে জেডটা, কারণ আমাদের প্রশ্ন কিন্তু একই, শুধু টেবিল মানের ক্ষেত্রে একটু পরিবর্তন হবে অল্টারনেটিভের কারণে, আর বাকি সব কিন্তু একই থাকবে, কারণ আমাদের স্যাম্পল সাইজ ছোট হলেও পপুলেশন ভ্যারিয়েন্সটা আমাদের কি নোন, যার কারণে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হবে জেড। তো দেখো এখানে আমাদের, এবং জেড আমরা জেডের ভ্যালু জানি কত পেয়েছি, 2.03। আর এই ক্ষেত্রে দেখো শুধু আমরা যে কথাটা বললাম যে 5% লেভেলে ওয়ান টেলের ক্ষেত্রে আমাদের রাইট টেল টেস্টটা, অর্থাৎ আমি যদি বলি ওয়ান টেলের ক্ষেত্রে আমরা 5%-এর ক্ষেত্রে মান পেয়েছি কত, 1.645। দেখো তোমাদের আমি আরেকটু ডিটেলসে বলি, এখানে একটু নিয়ে যাই। আমরা কিন্তু 5%-এর ওয়ান টেলের ভ্যালুটা, সরি দাঁড়াও, 5%-এর ওয়ান টেলের যে ভ্যালুটা জেড এর, ঠিক আছে, এটা কি, এটা 5%, 0.05, এটাকে কিন্তু আর 2 দিয়ে ভাগ হয় নাই। এই ভ্যালুটা আমরা পাচ্ছি কিরকম, প্লাস মাইনাস 1.645, ঠিক আছে, 1.645 প্লাস মাইনাস 1.645, এটা 1। তো এখন তোমাদের যে জিনিসটা শুধু মাথায় রাখবে সেটা হচ্ছে, যখন আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা রাইট সাইডে হবে, অর্থাৎ গ্রেটার দেন হবে, সেই ক্ষেত্রে আমরা এই মানটাকে, জেড এর মানটাকে ধরবো 1.645, ওকে, রাইট সাইডে কনসিডার করবো, আর কিছু না। আর যখন এটা লেস দেন হবে অল্টারনেটিভ হাইপোথিসিসটা, তখন আমরা এই টেবিল মানটাই লেফট সাইডে কনসিডার করবো, দ্যাট মিনস এখানে একটা মাইনাস সাইন হবে, আর কিছু না। দেখো এখানে এই জিনিসটা যে আমাদের বলা হচ্ছে কি, 5%-এর ক্ষেত্রে আমাদের পি অফ জেড লেস দেন জেড 0.05, জেড আলফা যেটা, তো জেড আলফার ভ্যালু আমরা কত পেলাম, জেড আলফার ভ্যালু পেয়েছি আমরা এটা, অর্থাৎ -1.64। তোমরা যখন কাজ করবে তখন আসলে তোমাদের এত কিছু লেখার দরকার নেই, কারণ তোমরা আরো পাজল হয়ে যাবে, ওকে। তোমরা শুধু এখান থেকে আমি যেটা তোমাদের সাজেস্ট করব, শুধু এইটুকু লিখে দাও যে আমরা কি পাচ্ছি, উই হ্যাভ হেয়ার z.05 ইজ ইকুয়াল টু এত। তোমরা কমেন্টের ক্ষেত্রে তোমরা বলবা শুধু z.05 সমান হচ্ছে -1.645, তারপরে তুমি এখানে চলে আসো। এখানে আর তাও তোমরা আগে একটা লেখা দিয়ে দিও, সেটা হচ্ছে কমেন্ট, হ্যাঁ, কমেন্ট কথাটা লিখো, তাহলেই তোমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা লিখবা যে জেড ক্যালকুলেটেড ভ্যালু অফ জেড আন্ডার নাল হাইপোথিসিস ইজ এত, হুইচ ইজ গ্রেটার দেন এত, ঠিক আছে। কিংবা তোমরা, আমি একটু আরেকটু বলে দিই, সেটা হচ্ছে একদম সংক্ষেপে যদি লিখতে চাও ডিটেলস না করে, তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, সেটা হচ্ছে, যদিও লেখাটা কষ্টকর, তোমরা এখানে লিখতে পারো, সেটা হচ্ছে, এখানে তো প্রথমে তুমি বলেই দিলা, একটা হচ্ছে জেড ক্যাল, ক্যাল মানে হচ্ছে আমরা, এটা একটু লেখা কষ্টকর আসলে, ক্যাল মানে হচ্ছে আমরা যেটা ক্যালকুলেট করে পেয়েছি, বা মডজেড দিলেও হতো, জেড ক্যাল, এটা পেয়েছি আমরা কত, 2.03, এটা আমরা ক্যালকুলেশন করে একটু আগে আমরা বের করেছি, ওকে। আর এখন তুমি বলবা জেড যেহেতু 0.05, এবং এটা অল্টারনেটিভ থেকে আমরা বুঝতে পারলাম এটা যে কত হবে, -1.64 হবে। কি করে বুঝতে পারলা, 645, অল্টারনেটিভ হাইপোথিসিস যেহেতু লেস দেন, সেই কারণে আমরা কি করলাম,
যে এইটাতে একটা মাইনাস দিয়ে দিলাম। 1.645 আমরা জানি যে এটা 5% জেড এর ভ্যালু। তো যেহেতু অল্টারনেটিভ হাইপোথিসিস লেস দেন, সেই কারণে আমরা এটার আগে একটা কি করলাম, মাইনাস সাইন দিলাম। এখন কমেন্টে আসো, দেখো এটা বড়, সুতরাং তুমি এখানে বলতে পারো যেহেতু জেড ক্যাল, কমেন্টে সরাসরি কমেন্ট লিখো, লিখে সিন্স জেড ক্যাল গ্রেটার দেন জেড 0.05 এরকম করে বলে দাও। মর্জেট দিতে পারো, মর্জেট দিলেও চলবে, মর্জেট দিলে তোমার এখানে আর ইয়ের দরকারও হয় না। তারপরে লিখে দিলা যে সো আওয়ার হাইপোথিসিস ইজ রিজেক্টেড। সুতরাং তখন বলবা যে যেহেতু জেড ক্যালকুলেটটা আমাদের জেড টেবিল ভ্যালুর চেয়ে বড়, সুতরাং হাইপোথিসিসটা রিজেক্টেড, এইভাবে তোমরা বলে দিতে পারো। ওকে, তাহলে এটা গেল তোমাদের এই প্রবলেমটা শেষ হলো। যে দেখো কমেন্টে কি আসবে, কমেন্টে কিন্তু আগের মতোই আসবে, সেটা হচ্ছে কি যে হাইপোথিসিস যেহেতু রিজেক্টেড হয়ে যাচ্ছে, সুতরাং ওই যে ইয়ে যে ক্লেম করেছে, কোম্পানির ডিরেক্টর যে ক্লেম করেছে, সেই ডিরেক্টরের ক্লেমটা আসলে ট্রু না। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার ডিসিশনটা। আর পি ভ্যালু আগের মতো করে তোমাদের ইয়ে করে নিতে হবে, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু, যদি পি ভ্যালু তোমাদের নাও চাইতে পারে, হয়তো তোমাদের ক্ষেত্রে নাও চাইতে পারে, পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ জেড গ্রেটার দেন 0.025 0.03 ইজ ইকুয়াল টু, এটা আমরা পেয়েছি। আর এটা যেহেতু লেফট হ্যান্ড টেস্ট, এটা যেহেতু গ্রেটার দেন আছে, সুতরাং এটা আমাকে বের করতে হলে কি মাইনাস সাইন কনসিডার করতে হবে, তাই তো? এটা মাইনাস সাইন কনসিডার করতে হবে, তার মানে হচ্ছে 1 মাইনাস এটা বের করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এইখানেও হাইপোথিসিসটা আমাদের কি হচ্ছে, মেবি রিজেক্টেড হচ্ছে। স্মলেস্ট ভ্যালুস অফ লেভেল অফ সিগনিফিকেন্স, যেহেতু এটা আমাদের বড়। ওকে, আমরা পরের ইয়েতে চলে যাই। আমি আজকে শুধু তোমাদের আরেকটা প্রবলেম দেখাই, সেটা হচ্ছে যদি আমার পপুলেশনটা নর্মাল হয়, ভ্যারিয়েন্সটা আননোন হয়, আর সেই ক্ষেত্রে স্যাম্পল সাইজটা যদি লার্জ হয়, তাহলে কিন্তু আমার জেড টেস্ট হবে। আবারও বলছি, আমার ভ্যারিয়েন্সটা যদি আননোন হয়, স্যাম্পল সাইজ যদি লার্জ হয়, অর্থাৎ 30-এর চেয়ে বেশি, এখানে 29 দিয়েছে, আমরা সাধারণত গ্রেটার দেন 30, তো 30 অথবা তার চেয়ে বড় হলেই আমরা সেটাকে লার্জ বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু জেড টেস্টই হবে। এখানে দেখো আমি প্রবলেমটা একটু বলে যাই, সেটা হচ্ছে কি, ম্যানেজার অফ এ ফার্টিলাইজার ফ্যাক্টরি claim that the average daily production of his factory follows normal distribution with mean production 880 kg. A random sample of 50 days shows that the average production is 871 kg with standard deviation 21 kg. Test the significance of the claim of the manager at 5% level of significance, also p value. তাহলে তুমি এখানে কি কি পাচ্ছ সেটা একটু দেখো, যে তোমার কিন্তু কি কি করতে বলছে, একটা হচ্ছে মিন প্রোডাকশন। মিন প্রোডাকশন তার মানে হচ্ছে এই কোম্পানির মিন প্রোডাকশন, হোল কোম্পানির হোল যে প্রোডাকশন, সেটার যে মিন প্রোডাকশন, দ্যাট মিনস এটাই হলো আমাদের কি মিন। ঠিক আছে, আর বলা হচ্ছে কি একটা স্যাম্পল কালেকশন করা হয়েছে কত দিনের, 50 দিনের, তার মানে এটা 30 অথবা তার চেয়ে বড়, যেহেতু গ্রেটার দেন 29, 30 বা তার চেয়ে বড় হলেই সেটাকে আমরা বলছি লার্জ স্যাম্পল। লার্জ স্যাম্পল হলে আমাদের কোনটা হবে, অবশ্যই জেড টেস্ট হবে। আর এই স্যাম্পলেরই দেখো, এই স্যাম্পলেরই মিন প্রোডাকশন হচ্ছে 871 কেজি, এবং এই স্যাম্পলেরই মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 21 কেজি। তার মানে এটা কিন্তু তোমার বুঝতে হবে এটা স্যাম্পল থেকে নেওয়া স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো এটা হলো আমাদের এস, আর এটা হচ্ছে আমার স্যাম্পল থেকে নেওয়া মিন, তার মানে এটা হচ্ছে আমাদের মিন এক্স বার। তাহলে আমরা কিন্তু কি কি পেয়ে গেলাম, মিউ পেয়েছি আমরা, মিউটা হচ্ছে আমাদের কোনটা, এইটা। তাহলে এখন আমরা একটু যাই আমাদের সমাধানে। হেয়ার দ্য নাল হাইপোথিসিস মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 880 কেজি। আর যেহেতু শুধু আমাদের বলছে যে ম্যানেজার যে ক্লেম করেছে সেটা সিগনিফিকেন্ট কিনা দেখাও, সুতরাং অল্টারনেটিভ আমার হবে নট ইজ ইকুয়াল টু 880 কেজি। যদি তোমার বলতো যে এটা 880 কেজির চেয়ে বেশি কিনা, গ্রেটার দেন কিনা বা লেস দেন কিনা, সেই ক্ষেত্রে এটা 110 হতো। গ্রেটার দেন হলে আমরা গ্রেটার দেন দিতাম, লেস দেন হলে আমরা এখানে লেস দেন দিতাম। আর এখানে তুমি একটু বলে নিবা, এত কিছু বলার দরকার নাই, তুমি বলবা যেহেতু সিন্স দ্য স্যাম্পল ইজ স্যাম্পল সাইজ n ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 30 or
শুধু এইভাবেও লিখতে পারো n is greater than 29 এবং population variance is unknown, our test statistic will be appropriate test statistic will be z। আর কিছু বলার দরকার নেই। এবং z এর ক্ষেত্রে এখানে কিন্তু এত কিছু তোমার এখানে না বললেও চলবে। z ইজ ইকুয়াল টু লিখবা x বার মাইনাস মিউ। এইখানে একটু পরিবর্তন আসবে, সেটা হচ্ছে যেহেতু তোমার পপুলেশন ভ্যারিয়েন্সটা দেওয়া নাই, সেই ক্ষেত্রে এখানে সিগমা আর বসতে পারবে না। এখানে বসবে কোনটা, যে স্যাম্পলের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া আছে সেইটা তোমার এখানে বসবে। ওকে, আমি আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি। একটা হচ্ছে কি, যখন তোমার পপুলেশন ভ্যারিয়েন্সটা দেয়া থাকবে সেই ক্ষেত্রে তোমার এটা এখানে বসবে, পপুলেশন ভ্যারিয়েন্সটা এখানে বসবে। আর যদি পপুলেশন ভ্যারিয়েন্সটা দেওয়া না থাকে তাহলে অবশ্যই সেটা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্যাম্পল ভ্যারিয়েন্স যদি দেওয়া থাকে তাহলে এইখানে তোমার সেটা এস বসবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা। এইবারে আমরা ভ্যালুগুলো বসাবো। ওকে, আমি একটু মুছতে হবে, আমার একটু মুছে নেই আমি। তোমাদের টেস্ট স্ট্যাটিস্টিক পেয়ে গেছো, এখন শুধু ভ্যালুগুলো বসাবে, মানগুলো তোমার দেয়া আছে। এখন তোমাদের আসলে এখন এই ক্ষেত্রে এটার যদিও এস্টিমেটেড ফর্মুলা ভ্যারিয়েন্স তোমার দেওয়া আছে, যেহেতু সরাসরি এই ফর্মুলা না লিখলেও চলবে, তুমি সোজা শুধু মানগুলো বলে দিবা, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখানে এই যে দেখো, এখানে এই যে এখানে তুমি বলে, এই জায়গাটায় আসার আগে তুমি বলবা হেয়ার x bar is equal to 871, s is equal to 21, n is equal to 50, so our computed value of z under null hypothesis is এটা। ঠিক আছে, এখানে মানগুলো বসিয়ে দাও, বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম -3.03। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে বেরও করতে হবে না। তো -0.3 যেহেতু আমরা মাইনাস পেয়েছি, সুতরাং আমরা কিন্তু লেফট সাইডের সাথে কনসিডার করবো টু টেইল, বাট আমরা কনসিডার করবো -1.96 এর সাথে। আমাদের টেবিল ভ্যালুটা কত হবে, 5% লেভেল অফ সিগনিফিকেন্সের চেয়ে তোমাদের টেবিল ভ্যালুটা হবে 1.96। তো এই 1.96টা আমরা কনসিডার করবো কার সাথে, -1.96, কারণ আমাদের ভ্যালুটা আসছে কি মাইনাস। মাইনাস বলে আমরা কি করব, মাইনাস পোর্শনের সাথে কম্পেয়ার করব। ওকে, এখানে আসলে বইতে তো অনেক কথাও লেখা থাকে, সব কথা আসলে সবসময় দরকারও নাই আর কি, এত কিছু তোমাদের লেখার দরকার নেই। তোমরা শুধু বলে দিবা যেটা, সেটা হচ্ছে যে এখানে তুমি জেড এটা হচ্ছে 0.0 আলফা বাই 2, 0.05/2 দাও, লেখাটা কষ্টকর আসলে, 0.05/2। ওকে, 0.05/2 এটা সমান আমরা এখানে লিখব +-1.96। ওকে, তাহলে তুমি এখন যেহেতু এখানে লিখবা জেড ক্যাল ইজ ইকুয়াল টু, জেড ক্যাল পাচ্ছ -3.03। তুমি একটা কাজ করতে পারো, তোমরা একটা কাজ করতে পারো, মড জেড দিয়ে দাও পরের লাইনে এসে, তখন এই মাইনাস সাইন তুলে দাও, জাস্ট তখন +1.96 এর সাথে কম্পেয়ার করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো তুমি তখন বলবা যে যেহেতু সিন্স জেড ক্যাল ইজ গ্রেটার দেন কি, এই ক্যালকুলেটেড ভ্যালু বড় হয়ে যাচ্ছে না টেবিল ভ্যালুর চেয়ে, তাহলে জেড ক্যাল ইজ গ্রেটার দেন হয়ে যাচ্ছে আমাদের জেড ট্যাব, সো আওয়ার হাইপোথিসিস ইজ রিজেক্টেড। রিজেক্টেড হয়ে গেলে এই যে ম্যানেজার যে ক্লেম করছিল 880টা প্রোডাক্ট প্রডিউস করে, তার মানে হচ্ছে তার দাবিটা সত্য না। ওকে, তার যে ক্লেমটা করছে সেটা ট্রু না, দ্যাট ইজ নট ট্রু। সো since the observed value of z lies in the critical region, so we fail to accept the null hypothesis। তার মানে আমরা null hypothesis-টাকে accept করাটা ব্যর্থ হলাম আর কি। হ্যাঁ, that means we have to reject the null hypothesis। দ্যাট মিনস দ্য ম্যানেজার্স ক্লেম ইজ নট জাস্টিফাইড, তাহলে ম্যানেজারের যে ক্লেমটা করছে সেটা জাস্টিফাইড না। আর পি ভ্যালু তোমাদের বের করতে বলছে, সেটাও তোমরা বের করবে, যেহেতু পি অফ জেড গ্রেটার দেন 3.03। ঠিক আছে, সুতরাং এইটার টেবিল থেকে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 0.005। ঠিক আছে, আর হচ্ছে এটারই আমরা পি অফ লেস দেন -3.03, এটাও আমাদের 0.005। সো দ্য পি ভ্যালু অফ, যেহেতু এটা টু টেল টেস্ট,
টু টেল টেস্টের কারণে এটাকে আমরা 0.005 কে 2 দিয়ে গুণ করব, আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.001। এখন সিন্স দ্য পি ভ্যালু ইজ ফার লেস দেন 0.01, 1% লেভেলের সাথে এটা কম্পেয়ার করেছে, সো আমরা বলতে পারি যে ইট ইজ হাইলি সিগনিফিকেন্ট। তো আজকে আসলে এই পর্যন্তই থাকুক তোমাদের। আমি পরের ক্লাসে হয়তো আমার অন্য আরেকটা প্রবলেম নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমার পপুলেশন ভ্যারিয়েন্সটা নোন থাকবে এবং স্যাম্পল সাইজটাও লার্জ থাকবে। ঠিক আছে, পপুলেশন ভ্যারিয়েন্স নোন, স্যাম্পল সাইজ লার্জ হলে তো অবশ্যই আমরা জেড করব। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন অবশ্যই জেড টেস্ট করব। তো এইটা আমরা নেক্সট ক্লাসে করব, আমরা ধীরে ধীরেই যাই আর কি। তো আশা করছি তোমাদের এইটুকু যে কাজটা করেছো সেই কাজটুকু তোমরা অবশ্যই কি করবে, হাতে কলমে লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে তারপর যদি কোথাও কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই তোমরা আমাকে নোটিস করবে। আর হচ্ছে আমরা যতটুকু করলাম এইটুকুর মধ্যে প্র্যাকটিসিংয়ে রাখবে। তো এই পর্যন্তই থাকুক, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।